আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসির বোর্ড এমসিকিউ সাজেশন এই ক্লাসগুলো আজকে হচ্ছে তোমার প্রথম পত্রে ঠিক অবচয়ের অধ্যায়টা দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অথবা অবচয় এই ক্লাসটার এমসিকিউ যে সাজেশন আমরা রেখেছি অ্যানালিসিস করতে পারলে নোট করতে পারলে তোমার যে কোনো বোর্ড পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং এইচএসসি যে কোনো হাফ ইয়ারলি কোয়ার্টার ফাইনাল সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাস শেষে কিছু ভার্সিটি কোশ্চেন থাকবে সেগুলো এগিয়ে রাখবে তোমাকে। এই ক্লাসগুলো নোট করলে এবং অ্যানালিসিস করলে তোমার এমসিকিউ নিয়ে এই অধ্যায়ের আর কোনোদিনে কোনো ক্লাস করা লাগবে না, তুমি নোটটা করে রাখলে তোমার জন্য পরবর্তী ফিডব্যাক হিসেবে কাজ করবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় সকল ব্যাচের জন্য সকল পরীক্ষার জন্য অ্যাডমিশন বাদে যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশনটা একদম তোমার জন্য টপ নচ হিসেবে কাজ করবে। প্রথম এমসিকিউতে স্লাইডে একটু ইনফরমেশন মিস আছে, এটা বাদ দিব আমরা। বাট এই কোশ্চেনটা থেকে আমরা কি শিখে নেব? এই কোশ্চেন থেকে অবচয় যোগ্য মূল্য শিখে নেব। আচ্ছা, অবচয় যোগ্য মূল্য কি? যোগ্য মূল্য বলতে যার উপরে অবচয় ধরা হয়। আচ্ছা, একটু সহজে শেখাই। তোমরা সবাই জানো অবচয় ধরার সূত্রটা কি? আমরা সবাই জানি যে ক্রয় মূল্য থেকে আমরা যদি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিই, আমরা যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যেটা পাবো তার সাথে মেয়াদ দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে অবচয়। যেমন যদি বলি ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, তোমাকে সাই ফর দ্যাট বলা হয় 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য, মেয়াদ হচ্ছে 5, তাহলে 1 লাখ ভাগ 20,000 সমান সমান 80,000 ভাগ 5। এই দেখো 16,000 টাকা আছে 1 বছর অবচয়। এইরকম একটা ম্যাথ করানোর কারণ হচ্ছে তোমার দেখো মূলত আমরা অবচয়টাতে ধরি, এটার নাম হচ্ছে অবচয়। হ্যাঁ, এই অবচয়টা কার উপর ধরি? এই ম্যাথকে ভাগ দিই 80,000 কে দিয়ে, নট লাইক দ্যাট 100 কে দিতে। এই 80,000 কে দিয়ে ভাগ দিই। 80,000টা কিভাবে পেলাম? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেন, তার মানে 80,000 টাকার উপর অবচয় ধরি, তাহলে 80,000 টাকার নাম হচ্ছে অবচয় যোগ্য মূল্য। কারণ যার উপরে অবচয় ধরা হয় তার নাম অবচয় যোগ্য মূল্য, রাইট? তাহলে এটা যদি অবচয় যোগ্য মূল্য হয় তাহলে এর উপরে এই যে এটাতে ভাগ 5 দিলে অবচয়, তাহলে এটা অবচয় যোগ্য মূল্য। তাহলে আমাকে বলো তো অবচয় যোগ্য মূল্যটা আমি কেমনে বের করলাম? এই যে এটার থেকে এটা বাদ, এটা কি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তার মানে আমরা বুঝলাম অবচয় যোগ্য মূল্যটা কিভাবে বের করতে হয়। ক্রয় মূল্য থেকে আমার এই যে সূত্রটা ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, তাহলে অবচয় যোগ্য মূল্য বের হবে। ঠিক আছে, তাহলে সহজ কথা শিখলাম, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয় যোগ্য মূল্য বের হবে। এই ম্যাথটা এরকম ছিল যে ধরো মোট ক্রয় মূল্য হচ্ছে 1,80,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 30,000 টাকা, তাহলে অবচয় যোগ্য মূল্য কত? এই যে 1.5 লাখ টাকা। ঠিক আছে, তার মানে অবচয় যোগ্য মূল্যের উপরে অবচয় ধরা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কি বলবো? মূলত অবচয় যোগ্য মূল্যের উপরই অবচয় ধরা হয়, নট লাইক দ্যাট ক্রয় মূল্য। এখন প্রশ্ন, স্যার যদি পরীক্ষার হলে ক্রয় মূল্য না অবচয় যোগ্য মূল্য না থাকে, তাহলে অবচয় যোগ্য মূল্য না থাকলে আমরা কি করি? এই ক্রয় মূল্য 1 লাখ, এটা নাই, সরি ভগ্নাবশেষ মূল্য যদি পরীক্ষা না থাকে, ভগ্নাবশেষ মূল্য না থাকলে তখন এই 100 ভাগে আমরা 5 দিই। তার মানে যেই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য নেই সেই অঙ্কের ক্রয় মূল্যকেই অবচয় যোগ্য মূল্য বলা যায়। তার মানে কিছু কিছু ক্ষেত্রে অবচয় যোগ্য মূল্যর আরেক নাম ক্রয় মূল্য, যেই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য থাকে না। ক্লিয়ার? যেই অঙ্কে আমার এই ভগ্নাবশেষ মূল্য এই আইটেম থাকবে না সেই অঙ্কের ক্রয় মূল্যকে অবচয় যোগ্য মূল্য বলা যায়। কিন্তু ভগ্নাবশেষ মূল্য থাকলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলেই আমরা অবচয় যোগ্য মূল্যটা পাবো। ঠিক আছে, আশা করি এখানে তোমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছো যে অবচয় যোগ্য মূল্য কেমনে বের করতে হয়, এর কাজ কি। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। আসো এখন প্রশ্ন, সরলরেখাভিত্তিক বার্ষিক অবচয় কত টাকা? তাহলে এর আগের কোশ্চেন ছিল যে ভাইয়া ভগ্নাবশেষ মূল্য অবচয় কত টাকা, তাহলে ওই অঙ্কে অবচয় যোগ্য মূল্য আমরা কত পেয়েছিলাম? 1.5 লক্ষ টাকা। আমি ধরে নিলাম ওই অঙ্কে মেয়াদের পরিমাণ হচ্ছে আমার সে ফর দ্যাট কত হতে পারে? 1.5 লক্ষ টাকা হতে পারে হচ্ছে তোমার 10 বছর হতে পারে, ওকে ফাইন, বা 7 বছর 8 বছর, একটা অ্যামাউন্ট কিন্তু ছিল আসলে। ঠিক আছে, একেবারে ছিল না তা কিন্তু না। অথবা যদি ভগ্নাবশেষ মূল্য যা হবে মেয়াদ দিয়ে ভাগ দিলে অবচয় যোগ্য মূল্য বেরোবে, বার্ষিক অবচয় বেরোবে। ঠিক আছে, ওকে। বা মনে রাখো 20%, ধরে নাও 20% অবচয় হার। ঠিক আছে, অবচয় হাফ দিয়ে আছে, এই যে আগের অঙ্কটা করছি এই অঙ্ক অবচয় হার দিয়ে আছে 20%। তাহলে আসো তো বার্ষিক অবচয় বের করবো। তাহলে অবচয় যোগ্য মূল্য ছিল আমার 1.5 লক্ষ টাকা। কিভাবে বের করছিলাম? এর আগের অঙ্কে বের করে ফেলছি, সেই টাকার উপরে 20%, তার মানে ভাইয়া এই দেখো 30,000 টাকা 10% করলে একটা শূন্য বাদ, মানে 15,000। তো 10% করলে যদি 15,000 হয় তাহলে 20% মানে এই 15,000 ডাবল, এটা ডাবল করো, তাহলে আরো 15,000 20,000। স্যার তাহলে পার্সেন্টেজটা কেন আমি ক্রয় মূল্য ছিল যে 1,80,000 আপনি বলছিলেন ওইটার উপরে না ধরে আমি কেন অবচয় যোগ্য মূল্যের উপর ধরলাম? একটু আগে তোমাকে শিখাই আসছি না, অবচয় ধরা হয় অবচয় যোগ্য মূল্যের উপরে। তার মানে যে কোনো প্রশ্নে যদি পার্সেন্টেজও বলে তাহলে অবচয় যোগ্য মূল্যটা আগে বের করব, তার উপরে পার্সেন্টেজ করব। স্যার যদি অবচয় যোগ্য মূল্য না থাকে সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজটা ধরবো। ঠিক আছে,
যেই অঙ্কে অবচয়যোগ্য মূল্য আছে সেই অঙ্কে বা বের করা যায় তার উপর ধরবো যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে, বা অবচয়যোগ্য মূল্য না থাকে, ভগ্নাবশেষ মূল্য না থাকলে শুধু ক্রয় মূল্য আছে তার উপর পার্সেন্টেজ ধরলে হবে। ঠিক আছে, দুইটা স্টেপ তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার ইনশাআল্লাহ। আসো, এখন বলা হয়েছে একটি কোম্পানি বা পদ্মা কোম্পানি 1 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটি এসি ক্রয় করা হলে বার্ষিক অবচয় 10% অবচয় ধরা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর এক নাম হচ্ছে দ্বৈত হ্রাসমান, লিখে নাও দ্বৈত হ্রাসমান, বা এক নাম দ্বিগুণ হ্রাসমান। দ্বৈত হ্রাসমান বা দ্বিগুণ হ্রাসমান বা ইংলিশে ডাবল ডিক্লাইন মেথড। ঠিক আছে, দ্বৈত হ্রাসমান বা দ্বিগুণ হ্রাসমান। ঠিক আছে, বলেছে দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ কত। আমি এই কোশ্চেনটা তোমাকে এত সুন্দর করে করাবো যে ক্রমহ্রাসমান নিয়ে আগামীতে তুমি যেই টাইপের এমসিকিউ পাও না কেন তুমি যেন পারো। ঠিক আছে, ওকে, একটু ইন্টারেস্টিং ভাবে শিখবা। হ্যাঁ, তোমরা একটু নোটটা করে নাও। দেখো, আমি বললাম প্রথমে ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, অবচয় হার 10%। তার মানে এই 1 লক্ষ টাকার উপর 10% করলে আমার হবে 10,000 টাকা। ঠিক আছে, দেখো তো এই 10,000 টাকা কি, এটা প্রথম বছর। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অবচয়। ঠিক আছে, ওকে ফাইন। এই 10% হচ্ছে অবচয় হার, 10% অবচয় হার, এটা হচ্ছে অবচয়। আসো তো 1 লক্ষ টাকা থেকে 10,000 বাদ দাও, তাহলে বছর শেষে তোমার হাতে থাকতেছে আর 90,000 টাকা। এবার আসো, তুমি যখন দ্বিতীয় বছরে আসতেছো, দ্বিতীয় বছরে তোমার এই শুরুতে 90,000 টাকা দেওয়া আছে, এর উপরে আবার 10%। কেন? অবচয় হারটা কিন্তু প্রতি বছরের সমান, মনে রাখবা এই যে অবচয় হার এটা প্রতি বছরের সমান। এই যে 90,000 টাকা 10% করলে হবে 9,000 টাকা। ঠিক আছে, 9,000 বাদ দিলে হবে 81,000 টাকা। ঠিক আছে, ওকে ফাইন। এবার যখন তৃতীয় বছরে আসবা, তৃতীয় বছরে কিন্তু তোমার আবার বছরের শুরুতে 81,000 টাকা দেওয়া থাকবে, এর উপরে কত পার্সেন্ট, 10% করলে কত হবে 8,100। 8,100 বাদ দিলে 72,900। এখন আসো মূল ব্যাপারটা তোমাকে আমি শিখাই। মূল ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখো, প্রত্যেক বছরে যেই টাকা থাকতেছে লাস্টে তার উপরে অবচয় ধরা হচ্ছে। তার মানে এই যে অবচয়ের হার এটা সমান, তার মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হারটা কি সমান বা স্থির, কিন্তু অবচয়ের পরিমাণ এটার থেকে এটা কম, এটার থেকে এটা কম, তার মানে অবচয়ের পরিমাণ কমতে থাকে। তাহলে অবচয়ের পরিমাণ কমতে থাকে, ক্লিয়ার? এটার নাম লাস্টে যে মূল্য থাকে তার নাম হচ্ছে বহিমূল্য। মানে সবাই জানি লাস্টে যে মূল্য বহিমূল্য, এটা আস্তে কমতেছে কমতেছে, তাহলে এইটাও বহিমূল্য কমতে থাকে। তার মানে তোমরা বুঝলা ক্রমহ্রাসমান পদ্ধতিতে শুধুমাত্র অবচয় হার এই বেটারা স্থির থাকে, অবচয় বহিমূল্য কমতে থাকে। আমি একটু আবার সামারি করি। দেখো এখানে দেওয়া আছে 1 লাখ টাকা 10% যদি করো 10,000 টাকা অবচয়, প্রথম বছরের অবচয়, এটা দ্বিতীয় বছরের অবচয়, এটা তৃতীয় বছরের অবচয়, এটা প্রথম বছরের বহিমূল্য, দ্বিতীয় বছরের বহিমূল্য, তৃতীয় বছরের বহিমূল্য। যেহেতু তুমি ক্যালকুলেটর ইউজ করবা, আমি তোমাকে শর্ট টেকনিক শিখাই দিব, বাট এরকম করে তুমি অ্যাডমিশনও তোমাকে করতে হবে, বাট খ নম্বর অ্যান্সার এরকম করতে হবে। বেসিক মূলত এটা 10% করে থাকে 90,000 টাকার উপর আবার 10% করলে সেই টাকাটার পরিমাণ হচ্ছে তোমার 10,000, 9,000 বাদ দিলে 1,81,000 টাকা, এটা বহিমূল্য। সেটা আবার প্রথমে আসবেন 10% করলে 8,100, এটা 72,900। এখন তুমি যখন ক্যালকুলেটর চাপবা তুমি এরকমই করবা স্বাভাবিকভাবে। 1 লাখ টাকা থেকে তুমি 10% করো প্রথম বছরের অবচয়, মাইনাস দিলে বহিমূল্য পাবা, ওই টাকার উপর আবার 10% করো, মাইনাস দিলে বহিমূল্য পাবা। এভাবে করে তুমি ক্যালকুলেটর সহজে করতে পারো। আর এইটা শিখালাম তোমাকে যাতে তুমি অ্যাডমিশনে উইদাউট ক্যালকুলেটরে পারো, এবং তুমি যেন এইচএসসি পরীক্ষায় ক নম্বর কোশ্চেনে কোন মাসের মধ্যে দ্বিতীয় তৃতীয় বছরের চার্ট অবচয় সারণী করলে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মূল থেরাপি। ঠিক আছে, এই সেটআপটা ডান আলহামদুলিল্লাহ। তুমি যদি বলো দ্বিতীয় বছরের বহিমূল্য কত, তুমি স্বাভাবিকভাবে অ্যান্সার করো এই যে এটা দ্বিতীয় বছরের বহিমূল্য, তৃতীয় বছরের বহিমূল্য এটা। আসো এবার আসো শর্ট টেকনিকে তোমাকে শিখাই। সবাই একটু নোট ডাউন করো শর্ট টেকনিক। হ্যাঁ, এসটি ক্যালকুলেটর লাগবে এটা। ঠিক আছে, এইচএসসির জন্য ক্যালকুলেটর ভার্সন এইচএসসির জন্য শুধুমাত্র। তোমাকে যদি বলা হয় দ্বিতীয় বছরের, সবাই মন দিয়ে শুনো, আমি কিন্তু এই বেসিকটা আর পড়াবো না, এই একটা বেসিক দিয়ে সব ম্যাথ করাবো। দ্বিতীয় বছরে অবচয় কত, সরি দ্বিতীয় বছরের বহিমূল্য কত, হ্যাঁ ওকে ফাইন, বা দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের বহিমূল্য, শর্ট টেকনিকে শিখো সবাই। এই যে ক্যালকুলেটর নিবা, তোমার সাইন্সের ক্যালকুলেটর নিলে হবে না, আমি আবার বলছি এই শর্ট টেকনিক করতে গেলে এইচএসসি পরীক্ষা একটা নরমাল ক্যালকুলেটর নিবা। ঠিক আছে, নরমাল ক্যালকুলেটর এরকম আড়ে থাকে না, 4-5 সমান সিম্পল ক্যালকুলেটর, যেখানে সাইন্টিফিক বাদে নিবা। বাংলা ভাষায় বলছি আবার সাইন্টিফিক বাদে ট্রাই করো, সাইন্টিফিক দেখলে হবে না। এই 1 লক্ষ টাকা এখন দ্বিতীয় বছর অবস্থায় বলছে পার্সেন্টেজ 10%, জাস্ট কি করবা মাইনাস 10% মানে 10% শেষ। দ্বিতীয় বছরের বহিমূল্য তুমি পেয়ে যাও, স্বাভাবিক নরমাল ক্যালকুলেটর করো পারবা। যদি বলে প্রথম বছরের বহিমূল্য, বলে এই যে 1 লাখ মাইনাস 10%, একবার মাইনাস করবা, অ্যান্সার শেষ। তৃতীয় বছরের বহিমূল্য যদি বলে, বা চতুর্থ বছরের বহিমূল্য যাই বলুক, তৃতীয় বছরের বহিমূল্য বলে এই যে মাইনাস 10% শেষ।
তার মানে স্বাভাবিক ক্যালকুলেটর যেটা আছে ওই ক্যালকুলেটর দিয়ে তুমি এটা পারবা। শর্ট টেকনিক, এটা আবার চুরি করো না কেউ, মানে চুরি করে কাউকে দিও না, এটা আমার নিজের অনেক কষ্টে বানানো টেকনিক, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো, যদি বলে তোমাকে দ্বিতীয় বছরের অবচয় ক্রমশ পরিবর্তে শর্ট টেকনিক নরমাল ক্যালকুলেটর দিয়ে 1 লক্ষ টাকা, এখান থেকে প্রথমে দিবা -10%, অবচয়ের ক্ষেত্রে লাস্টের বার দিবা গুণ 10%। যদি বলতো তৃতীয় বছরে, তাহলে 1 লক্ষ -10% মাইনাস লাস্টের বার হবে গুণ 10%। ক্লিয়ার? তার মানে দ্বিতীয় বছরের অপচয় এটা, তৃতীয় বছরের অপচয় চতুর্থ বছরে বললে 2-3 বার মাইনাস 1 বার গুণ। তার মানে অপচয় বের করার ক্ষেত্রে নির্দিষ্ট বছরে 3 বার, তৃতীয় বছরে বললে 2 বার মাইনাস 1 বার গুণ, আর বহিমূল্যের ক্ষেত্রে সববারই মাইনাস। ঠিক আছে? বহিমূল্যের ক্ষেত্রে সববারই মাইনাস। আশা করি এখানে তোমাদের একদম সমাধান হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আশা করি আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আসো, তার মানে প্রথম বছর থেকে নির্দিষ্ট বছরের অবচয় পাইছি, বহিমূল্য পাইছি, দুটো আমরা যাওয়া শেষ। এবার আমরা আরো সুপার টেকনিক শিখবো যেগুলো তোমার অনেক বেশি কাজে লাগবে এমসিকিউতে। হ্যাঁ, তোমাকে বলে 72,900, ঠিক আছে? এটা তৃতীয় বছরের অবচয়। ঠিক আছে? তৃতীয় বছরের বহিমূল্য, এই তৃতীয় বছরের বহিমূল্য। এখান থেকে তোমার প্রথম বছরের ক্রয় মূল্য কত? কি বলছি? প্রথম বছরের ক্রয় মূল্য চেয়েছে একদম শুরুতে, মানে একদম নিচের থেকে শুরুতে। তাহলে 72,900 যখন আমরা, মানে এই যেরকম মনে আছে 1 লাখ টাকার থেকে গিয়েছিলাম, 72 খাতার নোটটা খেয়াল করো, এভাবে গিয়েছিলাম। কিন্তু এখন এটা হবে 72,900 থেকে আবার 1 লাখ, মানে শুরুতে আসতে হবে। ঠিক আছে? এখন জাস্ট কি করো, উল্টা প্রসেস। হ্যাঁ, আগে গেছিলাম কি -10%, তাহলে এখন কি ভাগ দশমিক কত, আমি 10% বাদ দিয়ে গেছিলাম। তাহলে এবার তোমরা বলো তো 10% যদি আমি বাদ দিয়ে যাই, কয় মন দিয়ে বুঝো, প্রথমবার যখন আমি গিয়েছিলাম 10% কি বাদ দিয়ে গিয়েছিলাম, 10% বাদ দিয়ে গিয়েছিলাম, তাহলে এবার আমি কি করব, ব্যাকে আসব। ব্যাক মানে কি ভাইয়া? ব্যাক মানে হচ্ছে আমি যে 72,900 পাইলাম, কিভাবে পাইলাম? 10% বাদ দিয়ে, রাইট? 10% বাদ দিয়ে, তাহলে 10% যদি আমি বাদ দিই, মন দিয়ে 10% বাদ, বাকি থাকে 90%, তাহলে ভাগ দশমিক 90, ভাগ দশমিক 90, ভাগ দশমিক 90। একবার একটু ক্যালকুলেশন করে দেখো তো ভাইয়া মেলে কিনা। 72,900 ভাগ দশমিক 90 ভাগ দশমিক 90 ভাগ দশমিক, মোবাইল দিয়ে যদি করো তাও হবে, 1 লাখ হয়ে যাবে, দেখবা। ঠিক আছে? তার মানে তৃতীয় বছরের যে বহিমূল্য, সেখান থেকে আমি দ্বিতীয় বছর, প্রথম বছর আসছি, 80,000 81,000 হচ্ছে দ্বিতীয় বছরের বহিমূল্য, তাহলে এখান থেকে দশমিক 90 দুইবার দিলে হয়ে যাবে। দ্বিতীয় বছর মানে দুইবার দিলে 1 লক্ষ পেয়ে যাওয়া। এই যে ক্যালকুলেশন শিখাইলাম, এটা হচ্ছে এমসিকিউর একটা সুপার টেকনিক, যেগুলা তোমার জন্য অনেক কাজে লাগবে। ঠিক আছে? তুমি এমসিকিউ সলভিং এ এইটা তোমাকে পরীক্ষায় ফার্স্ট করে দিবে ইনশাআল্লাহ। তো এগুলো নোট করে ফেলে খাতায় অনেক সুন্দর করে গুছিয়ে রাখবে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটার অ্যানসার কি বলা লাগবে, যে 9,000 টাকা অ্যানসার, এটা কি বলা লাগবে? আমার মনে হয় না বলা লাগবে, কারণ তোমাকে আমি অ্যানালিসিস করে দেখাইছি। দেখো এখানে একটা কোশ্চেন কি আছে, একটা জিনিস বিক্রি হয়েছে, কত বিক্রি হয়েছে? এই দেখো, এত টাকা দাম মেশিনের, মেশিনটি 8,000 টাকার সংস্থাপন ব্যয়, মেশিনটি রেল ভাড়া নিতে লাগছে 80 আল্লো 8, 88 88 আল্লো 8, 88 আল্লো 2 90 96,000। মেশিনটির জীবনকাল 5 বছর এবং আনুমানিক আয়ুষ্কাল 12 বছর, সর্বশেষ এত টাকায় বিক্রি বা 10,000 টাকায় বিক্রি। তাহলে অবশ্যই এই কোশ্চেন লাভ ক্ষতি চাবে। দেখো আমি বললাম লাভ ক্ষতি, যে সরি মেশিনের মোট মূল্য, প্রথমে মোট মূল্য তো এটা বের করা একদম ইজি। মোট মূল্য আমরা যাব, এই দেখি মোট মূল্য কই, এই যে মেশিনটি মোট মূল্য কত, মোট মূল্য এখান থেকে বের করা যাবে। মেশিনটি এত টাকা ক্রয় করা হয়, মেশিনটি রেল ভাড়া এত টাকা, সংস্থান এত টাকা, আনুমানিক আয়ুষ্কাল এত টাকা। ওকে ফাইন। তাহলে দেখো এই জায়গায় কই, এই যে এই জায়গায় এই যে একটা মেশিনটির মোট মূল্য কি কি যাবে, এই যে একটা ক্রয় মূল্য আছে, এটা যাবে, মেশিনটির রেল ভাড়া যাবে, অবশ্যই যাবে, মেশিনটির এই যে সংস্থা এটাও যাবে। তার মানে তোমার 80 আল্লো 8, 80 আর 88 আল্লো 6, 80 যোগ 8 যোগ 8, ওকে 96,000 টাকা টোটাল ক্রয় মূল্য আছে। ঠিক আছে? টোটাল পারচেজ মূল্য হচ্ছে 96,000 টাকা। উত্তরে ভুল আছে, উত্তরে কি আছে? ভুল আছে, এখানে মিস্টেক, 96,000 টাকা হবে এই কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে? এবার সরলরেখাতে বার্ষিক অবচয় কত টাকা, বার্ষিক অবচয় কেমনে বের করে? বার্ষিক অবচয় এইভাবে বের করে, মনে রাখবা বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য যা বেরোবে সেটাকে আমরা মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিব, ভাগ দিব মেয়াদ। ক্লিয়ার? ক্রয় মূল্য মানে ভাগ মেয়াদ। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদ, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ কি মেয়াদ। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন দেখো খুব ভালো করে, এই কোশ্চেনটা কি ছিল, এই দেখো ক্রয় মূল্য ছিল, ভগ্নাবশেষ মূল্য মেয়াদ। দেখো এই কোশ্চেনে কি আছে, ক্রয় মূল্য টোটাল রয়েছে 96,000 টাকা, মনে আছে? টোটাল 96,000 টাকা ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য বেরোচ্ছে, সরি এই যে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 12,000, তো কিন্তু 12,000 বাদ দিব, বাদ দিয়ে মেয়াদ পাঁচ, যা হবে অ্যান্সার তাই। এইটাই আমার অ্যান্সার।
ওকে, এটা আমার অ্যান্সার। ওকে, বার্ষিক অবচয় যা হবে এটা আমার অ্যান্সার। ঠিক আছে, ডান। আসো, তো এটা আমার অ্যান্সার। এবার আসো, এরপরে কোশ্চেনে কি বলা আছে? এরপরে কোশ্চেনে যে জিনিসটা বলা আছে, লাভ ক্ষতি, মেশিনটির মূল্য পাইছি, লাভ ক্ষতি কি আছে? লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি, না লাভ ক্ষতি নেই। আচ্ছা আসো, এই যে নেক্সট কোশ্চেন বলেছে, একটি মোটর গাড়ি ৮০,০০০ টাকা ক্রয় করা হয়েছিল, বর্তমানে পুঞ্জীবিত অবস্থা ৪৮,০০০। মোটর গাড়ির ৪০,০০০ টাকা বিক্রি করা হয়, তার মানে তোর পুঞ্জীবিত অবস্থা দেওয়া আছে মোটর গাড়ি বিক্রি, তাহলে অবশ্যই অবশ্যই লাভ ক্ষতি চেয়েছে, যে বিগত লাভ বা ক্ষতি। দেখো, তো লাভ ক্ষতি আমি এইখানে বের করে ফেলি, ওখানে অ্যান্সার পেয়ে যাবো অটোমেটিক। মনে রাখবা, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাভ বা ক্ষতির সূত্র কি? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাভ ক্ষতি সমান সমান মনে রাখবা বিক্রয়, বিক্রয় মাইনাস বহিমূল্য। তো লাভ ক্ষতির প্রথম সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বহিমূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় থেকে কি বাদ দিয়ে? বহিমূল্য। বিক্রয় কত টাকা আছে দেখো তো ভাইয়া, বিক্রয় আছে ৪০,০০০ টাকা, বিক্রয় আছে ৪০,০০০ টাকা, বহিমূল্য দেওয়া নেই। মনে রাখবা বহিমূল্য কেমনে বের করে? ক্রয় মূল্য থেকে। ওই যে মনে আছে ক্রমহ্রাস মানে যখন আমি স্টেপ চড়াইছিলাম, প্রথমে ক্রয় মূল্য ছিল, অবচয় ছিল, লাস্টে বহিমূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে মোট অবচয় বাদ দিতে হবে। ক্রয় মূল্য থেকে মোট অবচয় বাদ দিলে আমরা বহিমূল্য পাবো। ঠিক আছে, বহিমূল্য মানে কি? ক্রয় মূল্য থেকে মোট পুঞ্জীবিত অবচয় বা মোট অবচয় বাদ দিতে হবে। ক্রয় মূল্য হচ্ছে ৮০,০০০ টাকা। ওকে ফাইন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। টোটাল অবচয় পুঞ্জিত অবচয় একই, এটা হচ্ছে ৪৮। ৪৮ থেকে ৮০ বাদ দাও, তো থাকে হচ্ছে ৫০, ৫০,০০০, আর হচ্ছে ওদিকে তোমার ২,০০০ বেশি বাদ ৫২,০০০ টাকা, তার মানে বহিমূল্য হচ্ছে ৫২,০০০ টাকা। ঠিক আছে, দেখো তো এই জায়গায় তুমি সেল করছো ৪০,০০০, সম্পত্তির দাম ৫২, তার মানে এটা মাইনাস ফিগার, এটা বেশি, তার মানে কত বেশি? মাইনাস ১২,০০০ টাকা। তার মানে এই মাইনাস মানে হচ্ছে আমার ক্ষতি। ওকে ফাইন, তার মানে আমার ক্ষতির পরিমাণ হচ্ছে কত ভাইয়া? ৫২,০০০ টাকা ছিল টোটাল বহিমূল্য, কিন্তু সেল করছো ৪০, দ্যাটস মিন ক্ষতি ১২,০০০। ঠিক আছে, ওকে। তো এই যে যে তোমার কিছু নাম বলা নেই, মানে সরল রৈখিক। ঠিক আছে, সরল রৈখিকই করতে হবে। যদি কোনো নাম বলতো তাহলে আমরা ক্রমশমানে করলে করতাম, ক্রমশমানেও লাভ ক্ষতি বের করে শিখাবো। ওকে, তাহলে এখান থেকে দুটো জিনিস শিখলাম, বহিমূল্য বের করা শিখছি। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহিমূল্য বের করা শিখছি। হ্যাঁ, বহিমূল্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেকের সময় এরকম কোশ্চেন থাকে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবে এরকম। দেখো ভাইয়া, বলে লাভ, লাভ হচ্ছে ৫,০০০। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, খবরকে খেয়াল করে, এই কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ। লাভ ৫,০০০, বহিমূল্য, বহিমূল্য ৩,০০০ হলে বিক্রয় কত? আচ্ছা দেখো তো বিক্রয় কেন বের করে? লাভ এখানে আছে ৫,০০০, বিক্রয় আই ডোন্ট নো, বিক্রয় থেকে বহিমূল্য বাদ দিলে কি? লাভ ক্ষতি। তার মানে এখানে বিক্রয়ের পরিমাণটা কত আছে? ভালো করে বিক্রয় কত আছে? যার থেকে ৩,০০০ বাদ দিলে ৫,০০০ লাভ হবে। তো লাভ যদি হতে হয়, এই জায়গাটা প্লাস ফিগার, এটা বেশি না ভাইয়া? তাহলে এখানে কত? ৫ আর ৩ ৮,০০০, তাহলে ৮,০০০ থেকে ৩,০০০ বাদ দিলেই কেবল ৫,০০০ হয়। এইভাবেই তোমাকে করতে হবে। সেম ভাবে আমি যদি বলি ৬,০০০ টাকা হচ্ছে আমার ক্ষতি, ৬,০০০ টাকা আমার ক্ষতি। ঠিক আছে, ওকে ফাইন। বিক্রয়ের পরিমাণ ৮,০০০ টাকা, তাহলে বহিমূল্য কত? এরকম কোশ্চেন থাকবে। এই একটা সূত্র দিয়ে কোশ্চেন পেঁচাবে। দেখো তো এটা ক্ষতি মানে মাইনাস, মাইনাস মানে কি? এটা প্লাস, এটা মাইনাস, এখানে বেশি। ৮ হচ্ছে ১৪, তখন এখানে ১৪,০০০। ৮ থেকে ১৪ মাইনাস দিলে -৬। দেখছো, তার মানে একটা সূত্র থেকে লাভ ক্ষতির সূত্র আসতে পারে, বহিমূল্য সূত্র আসতে পারে, বিক্রয়, তিনটা আসতে। এই লাভ ক্ষতি থেকে ৩ রকম প্রশ্ন হতে পারে, যা আমি তোমার অলরেডি শিখাই ফেলছি। আবার এই যে যে বহিমূল্য, এই বহিমূল্য যে থার্ড নিয়ম, এখান থেকে আসতে পারে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। এই জায়গায় ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয় না সমান বহিমূল্য না, এখান থেকে প্রশ্ন হতে পারে। বলতে পারে পুঞ্জীবিত অবচয় আছে ১০০, বহিমূল্য আছে ২০০। তার ভাই এখানে কত? তাহলে ক্রয় মূল্য বেশি হবে। কত থেকে? ১০০ মানে ২০০, তাই আমি বলতেই পারি ভাই ৩০০। এখান থেকে ক্রয় মূল্য বের করতে বলে, পুঞ্জীবিত বের করতে বলে, বহিমূল্য বের, বহিমূল্য শিখাইছি, পুঞ্জীবিত অবস্থায় বের করতে পারে ক্রয় মূল্য। এই যে প্যাটার্নে শিখালাম, সূত্র বসিয়ে এলো, সূত্র বসিয়ে প্যাটার্ন, এই সূত্র বসিয়ে এই প্যাটার্নেই তোমাকে ম্যাথটা করতে হবে। ওকে ফাইন, ক্রয় মূল্য ধরো বলা হলো ২০০, পুঞ্জিত অবস্থায় জানো না, এখানে হচ্ছে ৫০ টাকা আছে বহিমূল্য, তাহলে এখানে কত হবে? স্বাভাবিকভাবে ২০০ থেকে কত বাদ দিলে ৫০, ১৫০। তাহলে তোমার এই সূত্র থেকে ১, ২, ৩ রকম ম্যাচ আসতে পারে। লাভ ক্ষতির থেকে লাভ ক্ষতি, বিক্রয়, ৩ রকম। তো টোটাল তুমি টোটাল এখান থেকে লাভ ক্ষতির একটা সূত্র থেকে ৬ প্রকার ম্যাথ তুমি শিখলা, যা তুমি পারবা। কারণ আমি তোমাকে সিস্টেম শিখাই দিছি, এক একটা করে উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা নোট করবা, সিস্টেম নোট করবা, তুমি একটা করে ম্যাথ নিজে বানিয়ে প্র্যাকটিস করবা। ওকে, তুমি কি জানো অ্যাডমিশনও এর বাইরে কোনো কোশ্চেন হয় না। আমি তোমার সবই পড়াই ফেলছি, কারণ এখান থেকে এসএসসি তো কোশ্চেন হয়, অ্যাডমিশনের কোশ্চেন হয়। এর থেকে কোনো কঠিন কোশ্চেন হতেই পারে না লাভ ক্ষতি নিয়ে। ঠিক আছে, এখন শুধু প্যাটার্ন চেঞ্জ করার পালা, যে সরলরেখিক থেকে ক্রমশ হলে কি হবে। একটু সময় নেওয়ার জন্য সরি, কারণ তোমার টাইম অনেক নষ্ট হয়েছে, কিন্তু তুমি অনেক ডিপ কিছু শিখছো এখান থেকে। হ্যাঁ, ওকে।
আসো, তোমার আর ইনশাল্লাহ সমস্যা হবে না লাভ ক্ষতি নিয়ে, একদম জ্ঞাতি গোষ্ঠী ক্লিয়ার হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। এখানে দেখো, এখানে আসে গাড়িটি বিক্রয়িত লেনদেনের প্রতিষ্ঠানে হিসাব সমীকরণের কি হবে, ঠিক আছে। গাড়িটি বিক্রয়জনিত কারণে প্রতিষ্ঠান, এটা ক্লিয়ার হয়েছে না, এটা নিয়ে কোনো কনফিউশন আশা করি আর নেই। তো পার্টি, ওকে ফাইন, এই যে পেয়ে গেছি আমরা। আচ্ছা, এখানে কি বলছে, এখানে কি বলছে, এখানে সরলরৈখিক পদ্ধতি বার্ষিক পদ্ধতি, এটা পারছি, এটা পারছি, ওকে ফাইন। দেখো এখানে বলছে এই কোশ্চেনটা আমরা সলভ করা ডান, এখানে কোনো সমস্যা আমাদের নেই, ঠিক আছে। দেখো এখানে বলছে গাড়িটি বিক্রয়িত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমীকরণ কি, বিক্রয়জনিত লেনদেন। আচ্ছা, বিক্রয় করলে কি হয়েছে, এখানে আমরা দেখছি যে এখানে কি হয়েছে, সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। আচ্ছা ভাইয়া একটা কথা না, লাভ হয়েছে না, তো লাভ হলে কি মালিকানা সত্ত্ব বাড়বে না, তো লাভের কারণে মালিকানা সত্ত্ব বাড়বে। সম্পত্তি বিক্রি, সম্পত্তি কমে যাবে, কি গাড়ি না ভাইয়া, তাহলে গাড়ি কি হ্রাস পাবে না, গাড়ি কমে যাবে না, গাড়ি কমে যাবে, গাড়ি চলে যায় না, এ মাইনাস হয়। আবার ওদিকে বিক্রি করে নগদ টাকা বাড়ে না ভাইয়া, তো নগদান ডেবিট হয় না, তো নগদান ডেবিট মানে এ প্লাস, তাহলে এ প্লাস, গাড়ি চলে যায়, এ মাইনাস, লাভটা বাড়ে, মালিকানাত্ব বৃদ্ধি, ঠিক আছে। পুঞ্জীবিত অবস্থায় কোন ধরনের হিসাব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুঞ্জীবিত অবস্থাটা কেন কাজে লাগে, পুঞ্জীবিত অবস্থায় আরেক নাম শিখো আগে, জমাকৃত অপচয়, জমাকৃত বা জমাকৃত বা হচ্ছে সঞ্চিতি, জমাকৃত অবচয় বলে অনেকে, ওকে, বা অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এই নামগুলো তোমার পরীক্ষার অনেক কাজে লাগবে, ঠিক আছে। ওকে, বা একাধিক বছরের অবচয় একসাথে, বা মোট মোট অবচয়, ঠিক আছে, মোট অবচয়কে পুঞ্জ অবচয় বলে, ঠিক আছে। দেখো এইটা কি, এটা হচ্ছে তোমার সাধারণত কাজ কি, এটার আগে বুঝো। এর কাজ হচ্ছে আমি যখন কোনো যন্ত্রপাতি লিখি বা যন্ত্র লিখি সেখান থেকে আমরা মাইনাস করি কি, পুঞ্জীবিত অবচয়। দেখো তো এখানে ধরো 5,000, এটা ধরো 2,000, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3,000 টাকা আমার নিট যন্ত্রপাতি। তাহলে দেখো তো এই পুঞ্জীবিত অবচয়, এই ব্যাপার হারামিটা কি করতেছে, এই হারামিটা এই যে মেশিন বা সম্পত্তি নামক যে অ্যাসেটটা প্রথমে থাকে, এই সম্পত্তি নামক অ্যাসেটকে কমিয়ে দিচ্ছে। তার মানে পুঞ্জীবিত অবচয়ের কাজ কি, আমার যে অ্যাসেটটা আছে বা সম্পত্তি আছে এটাকে কমাই দেওয়া। তার মানে এটা হচ্ছে বিপরীত বা শত্রু, কার বিপরীত, আমার অ্যাসেটের বিপরীত। কোন অ্যাসেটের বিপরীত, যেই অ্যাসেট উপরে থাকে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাসেটের বিপরীত, বাংলায় বলে বিপরীত সম্পদ। তার মানে বিপরীত সম্পদ হচ্ছে একটা পুঞ্জীবিত অবচয়। যদি বলি শুধু অবচয়, শুধু অবচয় একটা ব্যয়, ঠিক আছে, ওকে। আর পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ, যার অন্য নাম এই যে, ওকে ভাই। তাহলে যদি বলি আরো কিছু বিপরীত সম্পদ দেখেন, যেমন দেনাদারের বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চয় কি করা হয়, দেনাদার থেকে মাইনাস করা হয়, পাওনাদার বাট্টা সঞ্চয় বিপরীত দায়, এই জন্য এটা বিপরীত সম্পদ। এগুলো পরীক্ষায় বেশি আসে, এই এটা বেশি আসে, এটা বেশি আসে। তার মানে দেনাদার বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করা হয়, তাই এটা একটা বিপরীত সম্পদ। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, হ্যাঁ, ওকে ফাইন। আসো দেখো, বিপরীত সম্পদ বিপরীত দায় এই বইয়ে কিন্তু অনেক ভালো করে দেওয়া আছে, বা তুমি যদি এখন থেকে অ্যাডমিশনের জন্য আগে রাখতে চাও, তুমি আমাদের অ্যাডমিশনের বইগুলো এখন থেকে ফলো করতে পারো, কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, তুমি আমাদের রকমারি থেকে অর্ডার করতে পারো, তুমি অনেক সুবিধা নিতে পারো, তুমি এইচএসসি ব্যাচও ভর্তি হতে পারো, সব রকম ফ্যাসিলিটি আমাদের কাছে আছে, হ্যাঁ। অবচয় একটি কি, অবচয় ঠিক একটু আগে পড়াইছিলাম, স্বাভাবিক একটা ব্যয়। তার মানে অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে দায় বন্টন না ভাইয়া, এবং ব্যয়টা কার উপর ধরা হয়, এই অবচয়টা কার সম্পত্তির বদলে, সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, ওকে। কোন সম্পত্তি, এটা তোমাকে অনেকবার শিখাইছি, স্পর্শনীয়, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আবার তিনটা ভার্সন, স্পর্শনীয়, অস্পর্শনীয়, একটা হচ্ছে ক্ষয়িষ্ণু। তাহলে স্পর্শনীয় যে স্থায়ী সম্পদ আছে তার হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া আছে আমার কি, এই অবচয়টা, ঠিক আছে, ওকে ফাইন। এখানে কি বলেছে, ক্রমহ্রাসমান যেহেতু বার্ষিক অবচয় হার কত, ক্রমহ্রাসমান মনে রাখবা, হারের ক্ষেত্রে যদি বলে সরল রৈখিক, হ্যাঁ, এক নম্বরে কি আছে, সরল রৈখিক বললে 100 ভাগ মেয়াদ বা আয়ুষ্কাল, যদি বলে সরল রৈখিক ক্ষেত্রে এটা, সরল রৈখিক ক্ষেত্রে কি এটা, ওকে। যদি বলে ক্রমহ্রাসমান 200 ভাগ মেয়াদ, 200 ভাগ কি মেয়াদ, তাহলে ক্রমহ্রাসমান বলে 200 ভাগ মেয়াদ, আর সরলরৈখিক বলে 100 ভাগ মেয়াদ, ঠিক আছে। এটা হচ্ছে হারের ক্ষেত্রে। তার মানে এখানে হার বলেছে, রাইট, এই যে হার। তাহলে ভাই মেয়াদ কত আছে এখানে দেখো তো, 10 বছর, তাহলে 200 ভাগ হচ্ছে 10, কত হবে, এই যে 20%, ঠিক আছে, কারণ এটা ক্রমহ্রাসমান এই জন্য, ঠিক আছে। ক্রমহ্রাসমান বলে 200 ভাগ মেয়াদ, ডান। এবার আসো ভাইয়া, তারপরে কি আছে, তারপরে এখানে বলেছে তুমি দ্বিতীয় বছরে অবচয় কত টাকা, ক্রমহ্রাসমান পদ্ধতি। তাহলে আমরা মনে আছে এইভাবে বের করতাম, এটা ক্রয় মূল্য কত আছে, 1 লাখ। ভগ্নাবশেষ মূল্য মনে রাখবা, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা হয় না। তাহলে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে কোনটি বিবেচনা হয় না, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা হয় না, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ সহকারে মাথায় রাখবা, হ্যাঁ। আসো, তাহলে এইবার ক্রমহ্রাসমানের ক্ষেত্রে বিবেচনা হয় না, তাহলে দেখো তো 1 লাখ টাকা, তাহলে আমি বললাম এটার উপর 20% অবচয়, কেন আমি একটু আগে বের করছি, 10% করলে 10,000, 20% 20,000, বাদ দিলে থাকে 80,000 টাকা। এই 80,000 টাকার উপর কয় পার্সেন্ট, 20%, 20% করলে কত হবে, 8 দুগুণে 16, 16,000 টাকা। 80,000 টাকার উপরে কত, 20%, 20% করলে কত, 8 দুগুণে 16,000, 16,000 বাদ দিলে কত হবে, 64,000 টাকা, ক্লিয়ার, 64,000 টাকা, 16,000 বাদ দিলে কত হবে,
৬৪,০০০ টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে বহিমূল্য। কিন্তু চেয়েছে কি অবচয়। যদি বলে প্রথম বছরের অবচয় এটা, প্রথম বছরের বলে এটা, দ্বিতীয় বছরের অবচয় এটা, দ্বিতীয় বছরের বহিমূল্য এটা। ঠিক আছে? ওকে, ডান। আসো। এবার দেখো ভাইয়া, এখানে তাহলে আমরা পাইছি এই যে দ্বিতীয় বছরেরটা পেয়ে গেছি। এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নাই। এবার আসো পুঞ্জীবিত অবচয় একটি কি একটু আগে পড়াইছিলাম বিপরীত সম্পদ। ওকে, একটু সেম কোশ্চেন আবার রিপিট হইছে কোন একটা। ট্রেডমার্ক কি? মনে করো ট্রেডমার্ক, কপিরাইট, তারপর হচ্ছে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। ঠিক আছে? ওকে, গ্রন্থ সত্তা এগুলো হচ্ছে অস্পর্শ সম্পদ, এগুলোর উপরে অবলম্বন ধরা হয়। এগুলো মাথায় রাখবেন। এগুলোর উপরে কি ধরা হয়? অবলম্বন। একটি সম্পত্তির আয়ুষ্কাল 8 বছর। উক্ত সম্পত্তির সরলরেখী পরিহিত অপচয় হার। এই দেখো সরলরেখী প্রতিফল 8, তাহলে 100 ভাগ হচ্ছে 8 যাবে তাই। 8 বারং কত? 96। তাহলে 96 যদি হয় বাকি থাকে 4, উপরে 4 নিচে 8, 8 বারং 96। তাহলে ভাইয়া 8 বারং 96, উপরে 4 নিচে 8, 0.550 শেষ। কারণ কি এটা হাফ, এই তো 12.5। ঠিক আছে ভাইয়া? এইটা এভাবে করলে হবে, তুমি ক্যালকুলেটর দিয়ে করলে হবে, প্যারা নাই, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপ নচ কোশ্চেন। এইচএসসি তেও খুব গুরুত্বপূর্ণ, আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বলেছে 18 কত বছর পূর্বে করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা 18 3500 টাকা দাম ছিল, যার অবচয় 10%। তাহলে 3500 উপর 10% 350 টাকা হচ্ছে অবচয় হার। প্রথম কথা পাইছি 350 টাকা হচ্ছে আমার অবচয়, 350 টাকা আমার অবচয়, এটা পাইছি। দেখো পুঞ্জীবিত অবচয় কি বলছে, পুঞ্জি অবচয় কত টাকা? পুঞ্জীবিত অবচয় হচ্ছে 2100। তাহলে আমার এক বছরের অবচয় হচ্ছে 3500। আমার রাম প্রশ্নে আছে 2100 টাকা হচ্ছে অবচয় মোট। এক বছরে 350 সরি হলে আমার 2100 হতে, যদি এক বছরে 3500 হয়, 350 হয়, 2100 হতে কত বছর লাগে? কত বছর লাগবে? কত বছর লাগে? ক্লিয়ার? 2100 হতে কত বছর লাগে? কিন্তু কত বছর লাগে দেখো, তাহলে 3500 টাকা যদি আমার এক বছরে হয়, তাহলে 2100 হতে কত বছর লাগে? তাহলে 2100 ভাগ 350 দিলে আমার একটা বছর বের হবে। বা তুমি এভাবে করতে পারো, এক বছরে 350, তাহলে ভাইয়া 10 বছরে তো 3500 অনেক বেশি হয়। তাহলে আমি যদি ধরি প্রশ্ন এখান থেকে 4 বছর ধরো মনে করো, তাহলে 4 3 4 1200 হয় না, ছোট হয়ে যায়। তুমি 6 বছর ধরো, তাহলে দেখো তো ভাইয়া 6 বছর 318, 6 বছর হলো 6 গুণ 300, 300 1800, 6 গুণ 50, 50 গুণ 300, এই তো 1800 300 কত? 2100। 1800 300 কত? 2100। 1800 300 হচ্ছে 2100, 1800 300 হচ্ছে 2100, এই যে 2100, 2100, 2100 মিলে গেছে না? এই যে এইভাবে অ্যান্সার দেখে দেখে করলাম, অ্যান্সার দেখে দেখে, অ্যান্সার দেখে দেখে আমি করে ফেললাম। ঠিক আছে? অ্যান্সার দেখে দেখে আমি করে ফেললাম। তাহলে বুঝতে পারছো 2100 টাকা কেমনে পাইলাম? ওকে, তো এই যে মিলালাম 5 বছর তো হবে না, তাহলে 6 বছর আগে কেনা হয়েছিল। ডান, আশা করি ক্লিয়ার। দেখো বলা হয়েছে এই জায়গায় কি, দেখো একটি ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর। ওকে, বার্ষিক অবচয় আছে 20,000 টাকা। দেখো, এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। রাইট? মেশিনটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে ক্রয় মূল্যতে তুমি এটা পারচেজ মূল্যটা চেয়েছে যে ক্রয় মূল্য কত টাকা ছিল। আচ্ছা মনে আছে তোমাকে একটু আগে বলেছিলাম, ক্রয় মূল্য থেকে যদি আমি ভগ্নাবশেষ মূল্য বাদ দিই, আমি যদি মেয়াদ দিয়ে ভাগ দিই, আমি কি পাবো? অবচয়টা পাবো। রাইট? অবচয়টা পেয়ে যাব। ঠিক আছে? এটা হচ্ছে আমার অবচয়ের ফরম্যাট। সেখানে ভগ্নাবশেষ মূল্য কি দেওয়া আছে? নাই। অবচয় দেওয়া আছে 20,000। তার মানে দেখো প্রশ্নের একটু প্যাটার্নটা কতটা চেঞ্জ, একটু জাস্ট টিপিক্যাল, মানে একটু হালকা চেঞ্জ করে দিয়েছে। তো 20,000 টাকা দেওয়া আছে, ওকে ফাইন। আয়ুষ্কাল এখানে দেওয়া আছে 10 বছর, ওকে ফাইন। তাহলে আমাকে বলো তো, উপরে নিচে হচ্ছে 20,000 টাকা, নিচে 10,000, এখানে কত ছিল যাকে আমি, সবাই মন দিয়ে বুঝো প্লিজ, এখানে কত ছিল যাকে আমি 10 দিয়ে ভাগ দিলে 20,000? কেমনে বুঝলাম? 10 বছর। তার মানে উপরে ছিল অবশ্যই 2 লক্ষ। কেন? কারণ দেখো 2 লক্ষ ভাগ 10 দিলে 20,000, কেমনে? 20,000 গুণ 10 দিয়ে 2 লাখ। তাহলে উপরে 2 লক্ষ ছিল। রাইট? এখানে তো ক্রয় মূল্য আছে, ভগ্নাবশেষ মূল্য আছে। তার দেখো তো এটা 10,000। তাহলে আমাকে একটা কথা বলো তো, এখানে কত হলে 10,000 মাইনাস করলে সেটার উত্তর বেরোবে 2 লাখ? কারণ অবশ্যই আমরা জানি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পাবো, সেই অবচয়যোগ্য মূল্য ভাগ মেয়াদ 20। ভাইয়া আমি তো মুখস্থ করতেছি না, আমি সেটআপটা মিলাচ্ছি। তাহলে এখানে অবশ্যই 2 লাখ আর 10, 2,10,000 টাকা ছিল। এই দেখো 2,10,000 টাকা আছে না? এই যে আছে। এই কোশ্চেনটা তুমি না বুঝলে আবার বোঝার ট্রাই করো, এটা অ্যাডমিশনে প্রচুর আসে, এইচএসসি তে তো আসছে তুমি দেখছো, এবং তোমার যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাই তুমি একটু মেহরবানি করে মন দিয়ে দেখবা। ওকে ডান। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো এই কোশ্চেন নিয়ে, আশা করি কারো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে, দেখো
কোন সম্পদের ক্রয় মূল্য পুঞ্জীবিত অবস্থায় পার্থক্য কি বলে? একটু আগে বলেছিলাম, মনে আছে? ক্রয় মূল্য থেকে যদি তুমি পুঞ্জীবিত অবস্থায় বাদ দাও, মনে আছে তোমাদের এই কথাটা? ক্রয় মূল্য থেকে যদি পুঞ্জীবিত বাদ দাও তাহলে আমরা কি পাবো? বহিমূল্য পাবো। বহিমূল্য পাবো। বহিমূল্য পাবো, ঠিক আছে? ওকে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত বাদ দিলে আমরা বহিমূল্যটা পাবো বা বইমূল্য পাবো। বইমূল্যের আরেকটা নাম কি জানো? এই বইমূল্যের আরেকটা নাম কি? পুস্তক মূল্য। বহিমূল্যর আরেকটা নাম পুস্তক মূল্য। বহিমূল্যর আরেকটা নাম পুস্তক মূল্য বা ইংলিশে বলা হয় বুক ভ্যালু। ইংলিশে বলা হয় বুক ভ্যালু। ইংলিশে বলা হয় বুক ভ্যালু, বহিমূল্য, পুস্তক মূল্য, ঠিক আছে? এগুলো বলা হয়। আচ্ছা আসো, দেন নেক্সট কোশ্চেন কি আছে? অস্পর্শনীয় সম্পদ। এই কোশ্চেন পড়াতে পড়াতে আমি নিজেই আসলে একটু ইয়া হয়ে গেছি আর কি, হ্যাঁ, মানে আমার নিজেরই আসলে খারাপ লাগে এই কোশ্চেন পড়াতে পড়াতে এখন, তাই এই কোশ্চেন আর পড়াবো না। কোনটি অদৃশ্যমান সম্পদ? এই কোশ্চেনও তোমার সেম কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়াইতে পড়াইতে আসলেই আমি বুড়ো হয়ে গেছি। তো দেখো এবার কি আছে, অবচয় ধরা বিবেচ্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবচয় বিবেচনা কোন কোন বিবেচনা করা হয়? যেমন দেখো কি কি বিবেচনা আমি বলি। একেতে ক্রয় মূল্য বিবেচনা করা হয় সাধারণত ভাবে, ভগ্নাবশেষ মূল্য, যার আরেক নাম নিঃশেষ মূল্য। ওকে, নিঃশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। নিঃশেষ 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 মূল্য। ওকে, যার একটা স্ক্র্যাপ ভ্যালু, ইংলিশে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। হ্যাঁ, একটা হচ্ছে মেয়াদ। এই তিনটা প্রধান। ওকে, যেটা বলা হয় আনুমানিক আয়ুষ্কাল, বনজ মূল্য, যে সম্পত্তি ক্রয় মূল্য, এই যে সবগুলো দেওয়া আছে, সবগুলোই বিবেচনা করা হয়। বিবেচনা করা হয় নাকি কি না? না, যেমন সম্পত্তির বাজার মূল্য, বাজার মূল্য বিবেচনা করা হয় না। মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি বা মুদ্রা মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন। ক্লিয়ার? মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন এই দুটো বিবেচনা করা হয় না। তাহলে একটু বুঝে নিবা মুখের ভাষাটা। ওকে, তারা লিখতেছে তো এই জন্য এরকম লাগতেছে। তাহলে এই ভাইয়া মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন বিবেচনা করা, এটা পরীক্ষা আসে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসে। আসো, তারপরে নেক্সট কোশ্চেন কি আছে? একটা উদ্দীপক দেওয়া আছে। হ্যাঁ, উদ্দীপকতে কি বলা আছে? যে এত টাকা মূল্যে একটি আরবত ক্রয়, পরিবহন এত টাকা। তার মানে আমার সবাই জানি এই যে ক্রয় মূল্য 1 লাখ, পরিবহন যোগ 1 লাখ 5, সংস্থাপন ব্যয় আছে 15, 1 লাখ 20 টোটাল। টোটাল সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1,20,000 টাকা। পাইলাম, মাথায় রেখো সম্পত্তির অবচয় হার 10%। তাহলে কি বলেছে? নেক্সট কোশ্চেন আসো, বলেছে এখান থেকে সম্পত্তি অর্জন মূল্য কত পেয়ে গেছি। অর্জন মূল্য, অর্জন মূল্য মানে টোটাল মূল্যটা। তাহলে অর্জন কত? এই যে 1,20,000 একটু বের করলাম। সম্পত্তির টোটাল ক্রয় মূল্যকে অর্জন মূল্য বলে, মানে টোটাল। হ্যাঁ, মনে রাখবা মোট ক্রয় মূল্য যেটা আছে, মোট ক্রয় মূল্য যেটা আছে সেটাকে একসাথে কি বলে? অর্জন মূল্য বলা হয়। হ্যাঁ, অর্জন মূল্য বলা হয়, মোট ক্রয় মূল্যকে অর্জন মূল্য বলা হয়। দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ কত? স্বাভাবিক 1,10,000 টাকা ছিল, 1,20,000 টাকা, এর উপর 10% অবচয়, 10% করলে প্রথম বছর হচ্ছে 12,000 টাকা। তাহলে প্রথম বছরে 12,000 টাকা, দ্বিতীয় বছরে 12,000। কেন? কোনো রুলস এর কথা বলেনি, মানে সরল রৈখিক। কোনো রুলস এর কথা বলেনি, সরল রৈখিক। আর সরল রৈখিকে প্রতি বছর অবচয় সমান। কোন সমান বলতো, তাহলে প্রথম বছর অবচয় বাদ দিয়ে আবার করতাম। এখানে কোনো রুলস এর কথা বলেনি, মানে এটা সরল রৈখিক, ঠিক আছে? এটা কি সরল রৈখিক? আসো, একটি সম্পত্তির ক্রয় মূল্য এত টাকা, তার আনুমানিক জীবনকাল হচ্ছে 5 বছর। ক্রমশমান যে পদ্ধতিতে বার্ষিক অবচয় হার কত? হারের বের করতে কি করতে হয়? ক্রমশমানে 200 ভাগ মেয়াদ। 200 ভাগ 5 কত হবে? 40%। ডান। এটা তো সহজ ছিল আর কি, একেবারে পানির মতো সোজা, এটা কোনো সমস্যা না। দেন দেখো এই যে একটা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেবি, ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন দেওয়া আছে এখানে। কি বলেছে এখানে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনো। 23-24 সাল মানে কত বছরের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 4 বছর পূর্বে ঝিলিমিলি। তার মানে এই যে মেয়াদ কিন্তু প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, একটা প্রোডাক্টের নাম দেওয়া আছে, সরি কোম্পানির নাম ঝিলিমিলি ট্রেডার্স। 5,15,000 টাকা ব্যয় একটি অফিস সরঞ্জাম ক্রয় করে 10 বছর আয়ুষ্কাল, এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য কত? 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে সরলরেখী পদ্ধতি অবচয় ধার্য করে, ভালো কথা। বর্তমানে 3 বছর পর, 4 বছর পরে এই সম্পত্তি 3 লাখ টাকা বিক্রি, লাভ বা ক্ষতি। তাহলে লাভ ক্ষতির সূত্র কি? প্রথম কথা চিন্তা করো, বিক্রয় মাইনাস বহিঃমূল্য, ঠিক আছে? বিক্রয় করা হচ্ছে এত টাকা, তাহলে বিক্রয় কত? এই যে 3 লাখ টাকা। হ্যাঁ, ভালো করে বল, মাইনাস বহিঃমূল্য। বহিঃমূল্য কেমনে বের করে? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। ক্রয় মূল্য কত? 5,50,000। ওকে, ক্রয় মূল্য থেকে বাদ দিব, পুঞ্জীবিত অবচয় বাদ দিব, ঠিক আছে? ক্রয় মূল্য হচ্ছে 5,50,000 টাকা। পুঞ্জীবিত অবচয় মানে কি? একাধিক বছর অবচয়। কয় বছরে? 4 বছরে। এই যে 4 বছর। তাই 1 বছর অবচয় কত? আগে এটা বের করি। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, অবচয় বের করতেছি। হ্যাঁ, 5 লাখ 5,50,000 50, তাহলে 5 লাখ, 5 লাখ ভাগ হচ্ছে 10, 1 বছর অবচয় হচ্ছে 50,000। কেমনে? ক্রয় মূল্য হচ্ছে 5,50,000। হ্যাঁ, তারপর দেখো ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50, তার মানে অবচয়যোগ্য মূল্য হচ্ছে 5 লাখ ভাগ মেয়াদ। তাহলে আমরা পাবো 5,50,000, ঠিক আছে? থেকে 50 বাদ দিলে, 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 50,000। এই যে দেখছো এইভাবে। হ্যাঁ, এই যে 1 বছর অবচয় 50, তাহলে 4 বছর হবে 2 লাখ।
তাহলে আমি এখানে দিব 2 লক্ষ টাকা। তার মানে 5,50,000 থেকে 2 লাখ বাদ দিলে থাকে 3,50,000। ঠিক আছে, 3,50,000 টাকা থাকে আমার কি বহিমূল্য। ঠিক আছে ভাইয়া, 3,50,000 এই যে এখানে বসবে 3,50,000। তাহলে 3 লাখ থেকে 3,50,000 বাদ দাও, এই যে এটা মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন বেশি, তার মানে এটা হচ্ছে ক্ষতি। এই দেখো মাইনাস চিহ্ন বেশি মানে ক্ষতি, দেখছো মাইনাস চিহ্ন বেশি মানে ক্ষতি। ব্যাপারটা আছে এরকম, মাইনাস চিহ্ন বেশি মানে কি ক্ষতি, তাহলে আমার ক্ষতি হয়েছে। তাহলে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। আহা, এত কাজ করে এত কষ্ট করে যদি ক্ষতি হয় তাহলে আর কি লাভ হইলো, তাই না? ক্ষতি হলে কি লাভ হইলো, লাভ হইলো ক্ষতি হয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, ক্ষতি হবে, ব্যবসায় লাভ ক্ষতি সবই থাকে, আফসোস করা যাবে না। হ্যাঁ, বাট তোমাদের ক্ষতি না হলে হয়েছে, তোমরা ভালো করলে হয়েছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তোমার দাদা পরীক্ষা দিছে বা তোমার বাবা পরীক্ষা দিছে, তখনের কোশ্চেন এটা। তো তাও আমরা দেখি সলভ করতে পারি কিনা। এখানে দ্বিতীয় বছর শেষে বহিমূল্য চেয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই যে দেখো একটা মেয়াদ দেয়া আছে, ওকে, টাকা দেয়া 3,20,000, এর উপর অবচয় হার 25%। আচ্ছা, 25% করাটা অনেক টেকনিক আছে, মনে রাখবা 25% 4 ভাগের 1 ভাগ, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ দাও, 4টা 32, 80,000, তাহলে এটা 4 দিয়ে ভাগ দিলে 80,000, তাহলে 4 ভাগের 1 ভাগ 80,000, তাই বাকি কত থাকে এখানে 2,40,000, 3 এটা 24, মানে 3 ভাগ থাকে না ভাইয়া, 4 ভাগের 1 ভাগ, এই যে বাকি থেকে 3 ভাগ, এই যে, অথবা তুমি 3,20,000 থেকে 80 বাদ দিয়ে এটা পাবা। দেন 2,40,000 গুণ 25, 4 ভাগের 1 ভাগ, তাহলে এখানে 60,000 দিয়ে ভাগ দাও, 60,000 গুণ 4, 424, ওকে ফাইন। 1 বছর অবস্থায় কত, এই যে এখান থেকে বাদ দাও 1,80,000, তার মানে দ্বিতীয় বছর শেষে বহিমূল্য না, এই যে বহিমূল্য, এই যে 1,80,000 টাকা দ্বিতীয় বছর শেষে বহিমূল্য, এই যে 1,80,000। ঠিক আছে, তুমি প্রথম বছর শেষে বহিমূল্য চাইতে এটা, দ্বিতীয় বছর শেষে অবচয় চাইতে এটা টাকা, এত টাকা। ঠিক আছে, তৃতীয় বছর শেষে অবচয় চাইলে 60,000 টাকা। আসো, দেন এবার দেখো ভাইয়া, দেন নেক্সট কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেন কত জায়গায় আছে, বাপরে বাপ, তোমাদের সময় মনে চলে আসবে আর কি। এই কোশ্চেন এত জায়গায় আছে বলার মতো না, ভার্সিটিতে এত জায়গায় আছে একটা কোশ্চেন। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো? তুমি এখন কোন কোশ্চেন সলভ করতে, যেখানে তুমি বলতে পারবা যে আমি এখন এই অধ্যায়ের ক্লাস করে এই অধ্যায় ঢাবির কোশ্চেন আমি সব পারি। ঠিক আছে, তো এই অধ্যায়তে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু বেশি আছে, তাই ম্যাথ বেশি রাখা হয়েছে, আর থিওরি যতটুকু রাখা হয়েছে টপ নচ, মানে এগুলো তোমার জন্য একেবারেই পারফেক্ট, এগুলো করলেই কাভার আপ হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি ভয় পাওয়ার কারণ নেই, তুমি এখন থেকে শুধু এসেছি না, এডমিশন আগে থাকতেছো, তোমাকে একটু বেশি অ্যাডভান্সে দেওয়া হলো। আবার এই খুশিতে যেন আবার লেল্লাল অবস্থা না হয়ে যায় তোমার, মানে মারাত্মক একটা কঠিন অবস্থা না হয়ে যায়, ভেঙে না পড়ো, তুমি একেবারে আবার অহংকারী না হয়ে যাও। তো এখনো এইচএসসি পড়াকালীন সময় যে কোনো প্রবলেম হইলে তুমি যে কোনো ব্যাচ হতে পারো, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি হতে পারো, সেখানে আমি এরকম ভাবে সিকিউও পড়াবো, এমসিকিউও পড়াবো। সো তোমরা এটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর কি ভর্তি হওয়ার জন্য। সো চলমান থাকবে, ওকে ফাইন। সো ঠিক আছে, আর যদি বই নিতে চাও এইখানে এই যে এই দুইটা বই নিতে পারো, এখানেও ব্যাখ্যা সহ এমসিকিউ সমাধান আছে, সিকিউ আছে, সো এটা বেসিকও আছে। আচ্ছা আসো, এখানে বলছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি এত বারবার কেন পড়াচ্ছি, এখান থেকে পরীক্ষা হয়। আর লাভ ক্ষতি থেকে কিন্তু 6 রকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে, এটা প্রথমে করাইছিলাম মনে আছে। লাভ ক্ষতি বিক্রয় মাইনাস বহিমূল্য। ঠিক আছে, মেশিনটি 18,000 টাকা বিক্রি, তাহলে 18,000 টাকা যে বিক্রয় মূল্য পাইছি মাইনাস বহিমূল্য, আমি এখানে জানি না, ক্রয় মূল্য মাইনাস পুঁজি, ক্রয় মূল্য কত 50, ক্রয় মূল্য 50 মাইনাস পুঞ্জীবিত অবস্থায় কত, এই দেখো দেওয়া আছে 20,000 টাকা পুঞ্জীবিত দেওয়া আছে, দেওয়া থাকলে সহজ। 20 থেকে 50 থেকে আমি 20 মাইনাস দিলাম, থাকে আমার 30,000 টাকা। এখানে তাহলে দেখো 18 থেকে 30 বাদ দাও, মাইনাস 12,000। 18 থেকে তুমি 30 বাদ দাও, 18 থেকে তুমি কত বাদ দিবা 30, তাহলে মাইনাস 12,000 টাকা আছে আমার ক্ষতি, মাইনাস মানে ক্ষতি, এই দেখো ক্ষতির পরিমাণ 12,000 টাকা। ঠিক আছে, ওকে, এই যে লাভ ক্ষতির সূত্র তুমি পেরে গেছো, তোমার আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না, কারণ একটা পারা মানে সবগুলোই পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। দেন দেখো সরলরৈখিক পদ্ধতিতে, দেখো সরলরৈখিক পদ্ধতি অবচয় যে বিষয়টি বিবেচনা করা হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটু আগে তোমাকে পড়াইছিলাম, মনে হচ্ছে কিনা জানি না, কি কি বিবেচনা করা হয় না। ঠিক আছে, তার মধ্যে এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, সরলরৈখিক পদ্ধতিতে কোনটা বিবেচনা করা হয় না, এই যে এই কোশ্চেনটা তোমরা একটু নোট করে নিবা। ঠিক আছে, ওকে, এই যে সম্পত্তির উপর জমাকৃত জের, এটা বিবেচনা করা হয় না। ঠিক আছে, কেন বিবেচনা করা হয়, এটা বিবেচনা করা হয় তাহলে কোথায় বিবেচনা করা হয়, হচ্ছে দ্বৈত হ্রাসমান বা কি দ্বিগুণ হ্রাসমান বা ডাবল ডিক্লাইন বা হচ্ছে ক্রম হ্রাসমান। ঠিক আছে, ক্রম হ্রাসমান এটা বিবেচনা করা হয়, এটা একটু স্পেশাল নোট দিয়ে নোট করে নাও। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অবচয় খরচ সমন্বয় করাল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন, এটা এক্সট্রা ইনফরমেশন লিখে নাও। এইচএসসি তেও তোমাদের ফার্স্ট পেপার সপ্তম অধ্যায়ের কোশ্চেন, এটা রিলেটেড। দেখো এখানে এই অপচয়ের খরচ যাবে, দেখি প্রথমে দেখো সমন্বয় করা হলে অবচয় যাবে যাচ্ছে অবচয় ডেবিট, আর আছে পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। ঠিক আছে, পুঞ্জীবিত ক্রেডিট, তার মানে অবচয় ডেবিট মানে কি ওই মাইনাস, হ্যাঁ অবচয় ইয়ে আছে ওই মাইনাস, আর পুঞ্জীবিত অবচয়ের ফলে এ মাইনাস হয়। ঠিক আছে,
পুঞ্জীবিত অবচয়ের ফলে কি মাইনাস হয়? এ মাইনাস হয়। ভালো করে বুঝো, কারণ এটা একটা সম্পত্তি কমিয়ে দেয়, সম্পত্তিকে হ্রাস করে। তার মানে দেখো সমন্বয় দিলে কি হচ্ছে, আমি যদি লিখি এটা মালিকানা সত্ত্ব হ্রাস, হ্যাঁ ভুল হবে না। অথবা যদি আমি লিখি এটা আমার ব্যয়, ব্যয়টা আমার বৃদ্ধি পাইছে ডেবিট, তাহলে ব্যয় বৃদ্ধিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে লিখতে পারি আমি কি সম্পত্তি হ্রাস, এটা লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এখানে আরেকটা কোশ্চেন ভার্সিটির টপ নচ কোশ্চেন, এখানে বলে সমন্বয় না দিলে কি হবে? ওই মাইনাস হয়েছে তখন হবে ওই প্লাস, সমন্বয় না দিলে এখানে এ মাইনাস হয়েছে এ প্লাস হবে। তার মানে ভার্সিটিতে অ্যাডমিশনে সমন্বয় না দিলে এই কোশ্চেনটা সব থেকে বেশি আসে, যে সমন্বয় না দিলে কি হবে। তাহলে ওই প্লাস মানে কি? ব্যয় হ্রাস। ভার্সিটি অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হয় ব্যয় হ্রাস, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, ব্যয় হ্রাস পর মালিকানা বৃদ্ধি পাবে, ঠিক আছে, আর সম্পত্তিটা বৃদ্ধি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি? এই দেখো এটা, এটার এটা মালিকানা সত্ত্ব হ্রাস, ব্যয় বৃদ্ধি অথবা সম্পদ হ্রাস। দেখো এই যে সম্পদ হ্রাস আছে, দায় বাদ, সম্পদ বৃদ্ধি হবে না, দায় হবে না, তার মানে সম্পত্তি হ্রাস, খরচ বৃদ্ধি, যে অ্যান্সার এটা, ঠিক আছে। তার মানে এখান থেকে ভার্সিটি দুই রকম কোশ্চেন হয়, একটা হচ্ছে তোমার এই সিম্পল কোশ্চেনটা এসএসসি তো হয়, ভার্সিটি তো হয়। এইচএসসি তে এই কোশ্চেনটা হয়, আবার এই কোশ্চেনটাই ভার্সিটি তো হয়, ভার্সিটি তো হয়। এইচএসসি তে শুধু সিম্পল ভাবে কোশ্চেনটা হয়। থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই এই জাবেদাটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসো এরপরে লাস্ট কোশ্চেনটা যেটা আছে, বলেছে মেশিনে ক্রয় মূল্য এত টাকা ডেবিট করতে হবে কত টাকা, ঠিক আছে, ভালো করে বুঝো। মেশিনটি এত টাকা 50 ক্রয় করছো, পরিমাণ 200, স্থাপন এত, বার্ষিক লাইসেন্স কত জীবনে একবারই করা লাগে, 50 সালে 200 5200, 50 সালে 52,000, 53,200 টাকা টান, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। এই যে টোটাল ক্রয় মূল্য টাকা বা কত টাকা ডেবিট করতে হবে, বা মোট ব্যয় কত, বা কত ডেবিট করতে হবে, বা মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য বলতে পারে, বা বলতে পারে অর্জন মূল্য, এই একই নাম। হ্যাঁ, এই নামগুলো তুমি না লিখে নিলে পরীক্ষা হলে এমসিকিউ ধরা খাওয়া। তাহলে বলতে পারে সম্পত্তির অর্জন মূল্য, সম্পত্তির মোট ক্রয় মূল্য, সম্পত্তির মোট ব্যয় বা সম্পত্তি কত টাকা ডেবিট করতে হবে, যাই বলুক টোটাল খরচ যোগ হবে। এখানে খরচ যোগ হয় না, কি কি মনে রাখবা, কোন সম্পত্তি কেনার পরে যোগ হয় না, যেগুলো পরীক্ষায় থাকে এবং যোগ হয় না, খুব গুরুত্বপূর্ণ সহগ লিখো, রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক থাকে কিন্তু যোগ হয় না। মোস্ট ইম্পর্টেন্ট মেরামত, বা যদি বলে মেরামত, মেরামত বাবদ মজুরি, শুধু মজুরি যোগ হবে, স্থাপন মজুরি যোগ হবে, কিন্তু মেরামত বাবদ মজুরি যোগ হবে না। এই কোশ্চেনগুলো লেখা শিখেন, এগুলো পরীক্ষায় বিভিন্ন অপশনের কোশ্চেন, এটা হ্যাঁ মনে রাখবা, সম্পত্তির সাথে এগুলো যোগ হয় না। বিক্রয় পরিবহন, বিক্রয় পথে পরিবহন বা বহি পরিবহন, বহি পরিবহন, পরিবহন, ঠিক আছে, এগুলো অপশনে থাকবে কিন্তু ওগুলা ক্যালকুলেশন হবে না। তোমাকে আগের থেকে পড়াই দিলাম যে তোমার জন্য সুবিধা হয়, এইগুলা পরীক্ষাতে থাকে, ঠিক আছে, এবং থাকবে। ওকে, শেষ তাহলে। তো ঠিক আছে, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই যে কোনো সম্পর্কে আমাদের যে কোনো জিজ্ঞাসা এই নম্বরে কল করো, অথবা আমাদের অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট ভিজিট করো, বা রকমারি থেকে আমাদের অর্ডার করতে পারো। আমাদের অ্যাডমিশন কোর্স, এসএসসি কোর্স, যে কোনো ব্যাচে ভর্তির জন্য তুমি কল করে, হোয়াটসঅ্যাপ করো, বা অ্যাকাউন্টিং লাভার্স পেজ এসএমএস করো। কেমন লাগছে তোমার এই ক্লাসগুলা, তোমার পরীক্ষা কি ভালো করতে পারছো কিনা? আর আমাদের এসএসসির যে কোনো কোর্সে ভর্তি হতে, অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে, যে কোনো বই অর্ডার করতে, আমাদের অ্যাডমিশনের বই আছে, এসএসসির বই আছে, প্রত্যেকটা বইয়ের রাখা আছে। যে কোনো বই নেওয়ার পরে 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারো, ভালো না লাগলে। তোমার পড়াশোনা চালিয়ে যাও, তুমি ভালো করবা, ভালো সাথে থাকো, আমাদের সাথে থেকো। আর তোমার কোন কোন সাবজেক্টের ক্লাস লাগবে, কোন কোন টপিকে লাগবে, এটা জানাই দিও। সবার জন্য অনেক দোয়া, অনেক দোয়া, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই হোপ তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ ওদের থেকে এই প্লেলিস্ট কমপ্লিট করে। প্লেলিস্টটা কেমন লাগছে স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করতে পারো, বা তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা, যারা তোমার বেস্ট ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের গ্রুপগুলো আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।